কিন্তু আপনাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হলো কেন স্যার? কিন্তু আমাকে এদের সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন, বলে যে না এই সময়। কে ধরলেন আপনাকে এটা? ডক্টর ইউনূস। আপনি বলেছেন যে আপনাকে অপমানিত করা হয়েছে। না, আমি বলেছি যে ওটা বলিনি, বলেছি যে স্যার আমার পক্ষে থাকা সম্ভব না। আপনাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এই নির্বাচনটা এই সময়ে হোক এটা চায়নি, আর একটু দেরিতে হোক এটা চেয়েছে, এবং 2-3 জনের কথা বলা হচ্ছে। আপনি কি ছিলেন নাকি তাদের মধ্যে? না, ক্লিয়ার টু সে দ্যাট আই ওয়াজ নেভার কনসাল্টেড। ক্ষমতা ছিলেন 17 তারিখ, শপথ যেদিন হলো 16 তারিখে আপনারা একটা গেজেট প্রকাশ করলেন, এবং থ্রেট করলো ইনভেস্টমেন্ট আসবে না, মানে কি আমেরিকা ইনভেস্ট করবে না? নো কান্ট্রি, নট অনলি আমেরিকা। করলেন। পুরো সময়টা জুড়ে আপনারা বিভিন্ন ধরনের চাপের মধ্যে ছিলেন। শেষ মুহূর্তে দায়িত্ব ছাড়ার পরে এখন আপনার কি মনে হচ্ছে যদি একটু পেছনের দিকে তাকান? তো আমি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে অন্তর্ভুক্ত হলাম। প্রথমে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমার সবচেয়ে বড় সাফল্য ছিল উইদিন নো টাইম পুলিশকে একটু রিঅর্গানাইজ করে তাদেরকে আবার মাঠে নিয়ে আসা, কারণ পুলিশ শুনছিল না এবং তাদের কিছু দাবি দেওয়া ছিল। সেই দাবি দেওয়া আলোচনা করার জন্য তারা আমার সাথে বসতে রাজি হলো। আলোচনা করলাম, আলোচনা করার পরে বললাম দাবি দেওয়া একে একে দেখব, কিন্তু এই মুহূর্তে দেশে যদি পুলিশ না থাকে, থানা কিছু থানা লুট হয়ে গেছে, অনেকগুলো থানা আগুন লাগানো হয়েছে, সেই পরিস্থিতি ল অ্যান্ড অর্ডার, মানুষের জীবনযাত্রা, জীবনমান খুবই খারাপ অবস্থায়, তাদেরকে বেরোতে বলতো। তারা প্রথমে উইলিং ছিল না, পরে অনেক কথাবার্তা বলে তারা আমার অ্যাসিওরেন্সে পুলিশ বেরোলো। ট্রাফিক পুলিশ দাঁড়াতে চায় না। তারপরে তাদেরকে ব্যক্তিগতভাবে আমি ঢাকা শহরের যেখানেই বেরিয়েছে সেখানে ট্রাফিক পুলিশের সাথে গিয়ে তাদেরকে উৎসাহিত করেছে। পুলিশ বের হয়েছে, পুলিশ কাজ শুরু করেছে। তাদের অনেকগুলো দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলো পরবর্তী পর্যায়ে আমি যিনি এসছেন তাকে দিয়েছি। তাদের মধ্যে দাবি দেওয়ার মধ্যে প্রথম যে দুটো আমার মনে আছে, একটা ছিল যে পুলিশ কমিশন করা। বহু আগে পুলিশ কমিশনের কথা বলেছি। একটা আধুনিক পুলিশ গড়ে তুলতে তার ব্যবহার, তার এভরিথিং হ্যাজ টু বি মাস্ট। তারপরে তাদের পোশাক আশাকের কথা বললো যে এটা নিয়ে আমরা বেরোতে চাই না। তো আমি তাদেরকে বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট পোশাক আশাক, লোগো চেঞ্জ, এগুলো সব করবো। অনেকগুলো ছিল, সেগুলোর দাবি দেওয়ার আশ্বাসের প্রেক্ষাপটে তারা পরের দিন থেকে পুলিশ ফাংশন শুরু করেছিল। কিন্তু ইতিমধ্যেই প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছিলো। আমি থাকতে থাকতে কিছু রিকভার হয়েছে। এখনও যতটুকু জানা যায় প্রায় 1000 খানেকের উপরে রাইফেল, পিস্তল এগুলো লুটের অবস্থা আছে, যেটা আমি মনে করি বর্তমান সরকারের জন্য একটা ডেঞ্জারাস হতে পারে। কিন্তু আপনাকে হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া হলো কেন স্যার? ওটা তো আমি এমন কিছু কথা বলেছি যেটা ওই সময়ের জন্য মনে হচ্ছিল যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এখন তো দেখছি যে তার চেয়ে বেশি হচ্ছে। আমি যে কথাটা বলেছিলাম সেটা একটু খণ্ডিত এসেছিল। তো আমি চলে আসতে চেয়েছিলাম, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ইউনূস সাহেবকে ধরে অনেক কিছু বুঝালেন, বললেন যে না এই সময়। কে ধরলেন আপনাকে এটা? ডক্টর ইউনূস। আপনি বলেছেন যে আপনাকে অপমানিত করা হয়েছে। না, আমি বলেছি যে ওটা বলিনি, বলেছি যে স্যার আমার পক্ষে থাকা সম্ভব না। আমি থাকলে আপনিও বিব্রত হবেন, আমি তো হবই। কিন্তু উনি আমাকে বললেন যে না এই সময় কোনো কারণে ইউ শুড নট লিভ, কারণ মাত্র 7 দিন না 8 দিন হয়েছে তখন। তাহলে এই সরকারের উপর প্রথমেই একটা ধাক্কা আসবে। কিন্তু আমি খুব ফার্ম ছিলাম যে পুলিশ যদি এরা কাজে জয়েন না করে তাহলে আমি উইদিন 3-4 ডেজ তাদের জায়গাটা পূরণ করে ফেলতে পারবো। বাট তারা আসছে এবং সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি যে কদিন ছিলাম পুলিশ অত্যন্ত কোঅপারেট করেছে। তারপরে আমি প্রায় চলেই আসছিলাম, তারপর উনি আমাকে বলেন যে না এই মুহূর্তেই ইউ শুডন্ট লিভ। তারপর আমি থেকে গেলাম। ওই সময় যে প্রসঙ্গটা নিয়ে আপনি বারবার বলছিলেন যে 7.62 বুলেট, ওইটার সমাধান কি হয়েছে এখন? ওটা সমাধান হয়নি। আমি বলতে চাই আমি কথাটা যেটা বলেছি সেটা এখনও যদি আপনি পুরোটা দেখেন তাহলে আপনি দেখবেন। আমি গিয়েছিলাম আনসার, হ্যাঁ, ওদের দেখতে, ওদের মধ্যে গুলি টুলি মারছে অনেকে, হ্যাঁ, আনসারকে গুলি মেরেছে। তারপরে আমি যে কতগুলো ভিডিও দেখলাম, লুঙ্গি পরা, গেঞ্জি পরা, হেলমেট লাগানো, হাতে পুলিশের রাইফেল, দ্যাট ইজ পুলিশের কাছে 7.62 চাইনিজ রাইফেল টাইপ 39, তার মানে বুলেটটা হচ্ছে 39। এটা খুব একটা মারণাত্মক অস্ত্র, যেটা সাধারণত সমরাস্ত্র হিসেবে ব্যবহার হয়। এটাকে আমরা বলি প্রহিবিটেড বোর। পুলিশকে এই রাইফেলগুলো দেওয়া হয়েছে। কবে দেওয়া হয়েছে?
আমি ঠিক জানি না। আমার ইচ্ছা ছিল এটা একটা ইনকোয়ারি করতে, যে এই রাইফেল তো পুলিশের পাওয়ার কথা নয়, এই রাইফেলগুলো পুলিশকে দেওয়া হলো কখন, কি কারণে, কেন করতে পারছিলেন? না, আমি তো ছিলামই না, তো ইনকোয়ারি করবো করতে গিয়ে। আমার তো ইয়ে ছিল, ওই প্রসঙ্গে আমি বলেছিলাম যে এই রাইফেলগুলো বা এই অ্যামুনেশন, এই রাইফেল পুলিশের হাত থেকে সিভিলিয়ানদের কাছে কিভাবে গিয়েছে। হাউ দিস 7.62 চাইনিজ রাইফেল ইউজ বাই সিভিল ক্লথে, এর পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেউ আমাকে জিজ্ঞেস করেনি। আমার কাছে এমনও ছবি আছে যে সন্দেহজনক, যেটা কারা, এদের চেহারা, এদের মানে গঠন আমাদের মতো না। মনে হচ্ছিল যে, আমি তো বহিরাগত শব্দটা ব্যবহার করেছি, স্নাইপার। আমাদের দেশে স্নাইপার আছে, পুলিশেরও আছে, সেনাবাহিনীতে সবই আছে, কিন্তু এত অহরহ এইরকম ট্রেন স্নাইপার কয়েকজনকে তো আমরা দেখলাম হেলিকপ্টারে উঠানো হয়েছিল, তাদের চেহারা গঠন তো আমাদের মতো না। তার মানে কি বলছেন যে এটা বাইরে থেকে আসছে, দেশের বাইরে কেউ? তদন্ত না করতে বলা যাবে না, আমি তো তদন্ত করতে চেয়েছিলাম এগুলো। আপনি একজন সাবেক নির্বাচন কমিশন, কেমন হয়েছে নির্বাচনটা? নির্বাচন ভালো হয়েছে, আমি বলবো। আপনাদের আশা যতটুকু ছিল পূরণ করে হয়েছে? নির্বাচন ভালো হয়েছে একেবারে। শোনে, পৃথিবীতে কেউ যদি বলে যে 100% খাঁটি নির্বাচন হয়, কোনো দেশে হয় না। ওই সব জায়গায়, আমেরিকাতে বলেন, এখানে বলেন, ইউরোপেও কিছু না কিছু সমস্যা হয়। আর আমাদের মতো দেশে, যেখানে ধরেন এই গত 3টি নির্বাচন মানুষ ভোটই দিতে পারেনি, ভোট দেওয়ারও প্রয়োজন পড়েনি, একটা তো অর্ধেকের বেশি, আরেকটা রাতে হয়ে গেছে, আরেকটা আমরা এই সময় ভোট দিতে পারিনি। সেক্ষেত্রে আমি বলবো যে এটা খুবই ভালো একটা ইলেকশন হয়েছে। ছোটোখাটো যা আমরা এখন শুনছি বা দেখছি কিছু কিছু ইউটিউবে, এগুলো একটা বড় নির্বাচনে হতেই পারে, কিন্তু যদি ওই নির্বাচনে যে আশাতীত রেজাল্ট না হয়ে উল্টা হয়, তখন মানুষ বুঝতে পারে যে হয়তো এখানে কোনো সমস্যা হয়েছে। কিন্তু আমি যেটা দেখেছি, আমি তো আশাতীত রেজাল্টে দেখেছি, এটাই হওয়ার কথা ছিল, হয়তো কম বেশি একটু বেশি হয়েছে। আমি যদি বলি জামাত ইসলামী 77টা সিট পেয়েছে, এটা তো একটা বিশাল ব্যাপার বাংলাদেশে। আমি যতদিন দেখেছি থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন হবে। নির্দিষ্ট সময় কতটুকু নির্দিষ্ট, এটা উনি বলেননি, সেনাপ্রধান বলেছিলেন 18 মাস। আমরা দেখলাম 18 মাসের মধ্যে নির্বাচন। কিন্তু একটি পক্ষ বারবারই বলার চেষ্টা করেছে, আপনাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ এই নির্বাচনটা এই সময়ে হোক এটা চায়নি, আর একটু দেরিতে হোক এটা চেয়েছে, এবং 2-3 জনের কথা বলা হচ্ছে। আপনি কি ছিলেন নাকি তাদের মধ্যে? না, আনফর্চুনেটলি আমি যারা ছিলেন তারা মোটামুটি ক্লোজ ছিলেন, তারা নিজেরা। আমাকে কোনোদিন এসব আলোচনার মধ্যেও আমি আসিনি, আমাকে আলোচনার মধ্যে ডাকেও নি, থাকিও নি। আমি আমার মন্ত্রণালয়ের কাজে নিয়ে ব্যস্ত ছিলাম। ওই সময় শ্রম মন্ত্রণালয় একটা বিশাল অগ্নিগহ্বরের মধ্যে ছিল, আর ইনফ্যাক্ট আমাকে কেউ ডাকেও নি টু গিভ এনি ওপিনিয়ন অন ইলেকশন মোডালিটি, পলিটিক্যাল চেঞ্জেস, এই ইলেকশন। আপনার মতো নির্বাচন নিয়ে জানা শোনা, আপনার গবেষণা আছে, আপনি একদম কাজ করেছেন, এরপরও উপদেষ্টাদের কেউ আপনাকে ডাকলো না? না, আই এম সরি টু সে, আই এম ক্লিয়ার টু সে দ্যাট আই ওয়াজ নেভার কনসালটেন্ট। কেন স্যার, কি মনে হয়েছে আসলে? ওটা আমি বলতে পারবো না, হয়তো আমি ওই মনোভাবের লোক ছিলাম না, হয়তো আমি তাদের সাথে একমত হতে পারতাম না। সেটা হয়তো যারা করেছেন তারা জানেন, কারা করেছেন আই ডোন্ট নো। কিন্তু ওই লোকগুলো তো চিহ্নিত, যারা আমি নাম শুনছি, তারা আমার কলিগ ছিলেন, এটুকুই। কিন্তু তারা কখন কিভাবে কি কাজ করেছেন, তাদের অ্যাক্টিভিটিতে আপনার কখনো মনে হয়েছে ওই সময় যে তারা নির্বাচন পেছাতে চাচ্ছে কিংবা নির্বাচন হোক? এটা ওপেনলি কিন্তু কেউ কিছু বলেনি, নির্বাচন পেছানোর কথা আমি শুনিনি। বরং যখন বলা হলো যে ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশনটা হবে, তো আমরা সাধারণ যারা ছিলাম ওয়েলকাম, ঠিক আছে, এটা ভালো, একটা নির্বাচিত সরকার আসুক। কারণ আমরা যতটুকু করতে পেরেছি, কিন্তু আমাদের পক্ষে ওই অবস্থাতে আপনাকে মনে রাখতে হবে যে একটা আমরা ভেতরে আছি বলে বুঝতে পারছি না, এটা একটা বিশাল আপহেবল হয়ে গেছে, এবং এটা লিডারলেস একটা, ওটাকে আমরা অভ্যুত্থান বলি, এটাকে আমরা যাই নাম দিই না কেন, রিভলিউশন বলি, এবং চারিদিক থেকে কিন্তু বিভিন্ন এলিমেন্ট কাজ করছিল। কেউ বললো সংবিধান ছড়িয়ে ফেলে দাও, কেউ বললো ওইটা করো, কেউ বললো এটা করো, এবং পাবলিকও বাইরের কথা শুনে একটু উত্তেজিত হচ্ছিল।
কাজে সেখানে আমি যেটা বলি, প্রথমত যে আমি প্রথম কৃতিত্ব দেবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এইরকম একটা ভোলাটাইল জায়গা থেকে মোটামুটি একটা লেভেলের উপর নিয়ে এসছে। আমার চোখে খুব বড় ধরনের কোনো গাফলতি হয়েছে এরকম চোখে পড়েনি। কিছু কিছু জায়গায় আমি দ্বিমত অনেক করেছি কিছু কিছু জিনিসের মধ্যে, কিন্তু আমি ওখানে তো 27 জন আমরা যারা দ্বিমত করেছি ওটা ছোটোখাটো অন্যান্য জিনিস, ছুটি বাদ দেওয়া ইত্যাদি করা। কিন্তু আনফর্চুনেটলি এই ধরনের বড় সিদ্ধান্ত যেগুলো, সেগুলো ক্যাবিনেটেও আলোচনা হতো না, এগুলো মোটামুটি ক্যাবিনেটের বাইরেই আলোচনা হতো। এটা আপনারা শুনেছেন, আমার একজন অত্যন্ত ক্লোজ ফ্রেন্ড অ্যান্ড উপদেষ্টা বলেছেন যে সব সরকারি একটা কিচেন ক্যাবিনেট থাকে। উনি নিজে বলেছেন, আমি জানি না কিচেন ক্যাবিনেটে কারা কারা ছিলেন, তবে আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় যে আই হ্যাভ নো, আমাকে কোনো কনসাল্টও করেনি। এমনকি সংস্কার কমিশনগুলোর সাথে আমি আলোচনা করছিলাম যে ভাই দরকার হলে আমাকে ডেকো। আমি এই কমিশনের সিদ্ধান্তগুলো অনেক পরে দেখেছি, কমেন্টের জন্য যখন আসলো। হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে সামনে নেমে আসলো, অভ্যুত্থান করলো, তাদের আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ করার, গণতন্ত্র প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা। সেই জায়গার মতো একটি আকাঙ্ক্ষা থেকে আপনারা দায়িত্বপ্রাপ্ত হলেন, কিন্তু এরকম কাজ হচ্ছে, তাদের নাম কি প্রকাশ করা আসলে সময় কখন আসবে স্যার? আসলে আমি বলতে পারবো না, এটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ অলরেডি লোকজন কথা বলছে। এই কিছুদিন আগে বোধহয় রাষ্ট্রপতি একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে উনি কিছু বলেছেন, নাম বলেছেন, কি বলেছেন, উজ্জ্বল রেখেছেন বা সামথিং। বিভিন্ন চুক্তি হয়েছে যেগুলো প্রকাশিত করা যাবে না, কেন স্যার এটা প্রকাশিত করে? চুক্তি বলতে তো অপ্রকাশিত চুক্তি তো কোনোটাই না। যখন চুক্তি হয়, চুক্তিগুলো করে কিন্তু বিডা এবং PPPA, ট্রিপল পি অথরিটি, এবং সংস্থার সাথে, যে সংস্থা পোর্টের সাথে একটা চুক্তি হবে। এটা কিন্তু পোর্ট যদিও মন্ত্রণালয়ের নিচে, কিন্তু পোর্ট সরাসরি এবং ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ এবং ট্রিপল পি অথরিটি, যেহেতু ট্রিপল পিতে অনেকগুলো বেশিরভাগই চুক্তি হয়ে থাকে, তাদের টেকনিক্যাল কমিটি কাজটা করে। এবং সেখানে চুক্তির একটা জায়গা আছে, যে নন ডিসক্লোজার একটা ক্লজ থাকে, একটা নন ডিসক্লোজার ক্লজ, ওইটা ডিসক্লোজ করা হয় না। ওর মধ্যে আসলে কি থাকে স্যার? দেশ বিরোধী? দেশ বিরোধী কোনো কিছু থাকার কথা না। অনেকটা নেগোসিয়েশনের মধ্যে যে কথাগুলো ওঠে, সেই কথাগুলো তো পাবলিকলি যায় না। আমি কিন্তু সেই ক্লজটা দেখিনি, সেই ক্লজটা কিন্তু যে চুক্তিটা পাবলিক করা হয় সেখানে থাকে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ক্ষমতা ছাড়লেন 17 তারিখ, শপথ যেদিন হলো 16 তারিখে আপনারা একটা গেজেট প্রকাশ করলেন, যেখানে আমেরিকান কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিলের যে 5% দেবার বাংলাদেশে যেটা, এটা সম্বন্ধে আমি বলি এটা নিয়ে আমার সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে জ্বালানি মন্ত্রণালয়ে। বিষয়টা শ্রমিক আমাদের সাথে জ্বালানি মন্ত্রণালয়। আপনারা জানেন শেভরন এবং তাল্লোর নিয়ে অনেক ঘটনা ঘটেছে। শেভরনের একটা কেস এখনও চলছে। এখন ওখান থেকে প্রেশার আসলো যে আমরা কোনো ইনভেস্টমেন্ট পাবো না যদি, কারণ শেভরন বা এই কোম্পানির বেতন ভাতা অনেক হাই, এই নর্মাল শ্রমিকের চেয়ে অনেক অকল্পনীয় হাই, যেটা আমি পেলাম। তখন ওরা 5% ছিল শ্রমিক কল্যাণের। তারা বললো 5% ইজ হিউজ মানি। তখন বললো যে তোমরা RMG থেকে কোথায় পাও? 100% যখন ইনভেস্টমেন্ট হয়, 100%-এ কী হয়? আমি বললাম যে না, আমি এটা চেঞ্জ করতে পারবো না, এটা পরবর্তী গভর্নমেন্ট আসুক, চেঞ্জ করুক। বাট জ্বালানি মন্ত্রণালয় থেকে এবং ক্যাবিনেট থেকে যখন বলা হলো যে না, এটা চেঞ্জ না করলে ফিউচারে কোনো ইনভেস্টমেন্ট হবে না, অলরেডি দেরি হয়ে গেছে, আমরা আমাদের গ্যাস উত্তোলন করতে পারছি না। মানে কি আমেরিকা ইনভেস্ট করবে না? নো কান্ট্রি, নট অনলি আমেরিকা, মানে টেকনোলজি তো ওদের কাছেই আছে। আপনি শেভরন বলেন, তালো বলেন, টেলকো বলেন, যাই আছে সবই তো ওদের কাছে টেকনোলজি। এই টেকনোলজি কিন্তু এমনকি চায়নার কাছেও নেই, অফশোর ড্রিলিংয়ে। অত যদি গভীরে যেতে হয়, অত গভীরে নেই, এটা ওপেন ইনফরমেশন। তো আমাকে ফজল কবির সাহেব ছিলেন এবং পুরো একদম মানে আমাকে টিসিসি করতেই হলো। এবং টিসিসিতে আমি ওপেন বললাম, টিসিসি বরং বসেছিল, ওরা বলছিল স্যার আমরা কিন্তু আসছিলাম ওয়ার্কআউট করতে, আমরা জানি কী হবে, তারপরে ওয়ার্কআউট করো না বিকজ ইউ আর দেয়ার। তো আমি সেখান থেকে ওদের সাথে আলোচনা করলাম, টিসিসি রাজি হলো না।
আপনাদের রাজি না হওয়া ইজ এ মতামত, স্ট্রং মতামত, এবং আমি এই প্রসিডিংসের মধ্যে লিখব যে আপনাদের স্ট্রং মতামতের বিরুদ্ধে গিয়েও এই দুই পার্টির কি বলে সম্মতিতে এটা 1 থেকে আমি 1.5% করলাম। এটা কি এখন যদি দেখেন আপনার কাছে কি মনে হয় যে এটি কখনো বাংলাদেশের বা বাংলাদেশের শ্রমিকের স্বার্থবিরোধী কোনো কাজ হয়েছে? 1 নম্বর আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, এতে শ্রমিক যারা ওখানের শ্রমিক যারা কাজ করছে তাদের খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু এটার একটা পার্সেন্টেজ তো বাংলাদেশ সরকারও পেত। হ্যাঁ, বাংলাদেশ সরকার তো পার্টি টু ইট। বাংলাদেশ সরকারের টাকা তো দিচ্ছে না, দিচ্ছে তো কোম্পানির টাকা। তো কোম্পানির টাকাও কিন্তু এখন অনেক টাকা, 1.5%-এ কম্পেনসেশন অনেক অনেক বেশি, আমাদের অন্য সাধারণ শ্রমিকদের থেকে অনেক বেশি, অনেক বেশি। তো সেইভাবে যদি দেখা হয় তাহলে তো হয়তো 5% একটু কারণ আগে কোথাও 5% করছিল, এখন শ্রম মন্ত্রণালয়ের আর কোনো উপায় নেই যে এটা আমরা যদি এখানে বলবো যে করবো না, ওখানে বলে ইনভেস্টমেন্ট আসবে না, এবং থ্রেট করলো যে ইনভেস্টমেন্ট আসবে না, ট্যারিফ আরও নামানোর কথা নামবে না, হ্যাঁ, বিএলএ চেঞ্জ করলাম, ট্যারিফ নাম্বার কথা নামবে না। এটা আমার জন্য এক ধরনের বলবো যে খুবই বিড়ম্বনার জায়গা ছিল। কিন্তু যেহেতু জ্বালানি মন্ত্রণালয়ের ইনভেস্টমেন্ট, তারা ইন্টারন্যাশনাল টেন্ডার খুলবে, খোলার পথে আছে, তো আবার ওইটাও একটা চিন্তা ভাবনা ছিল যে এম আই গোয়িং টু বি দি স্কেপগোট, ওনার কারণে আমরা ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসেনি, এটাও তো একটা ব্যাপার। কিন্তু এখন তো আবার আপনার উপর দায়ও দিতে পারে যে আপনার কারণেই এটা হয়েছে। দিতে পারে, আমি তো সেই রিস্ক নিয়ে আমি বসে আছি। আর এটা তো অর্ডিন্যান্স, সরকার যদি চায় তাহলে পরিবর্তন করতে পারবে, তো আইন হয়নি। মানে আপনি ওই সরকার 1-2 দিনের জন্য অপেক্ষার আর সুযোগ রাখতে চায়নি? না না, এখন হলো যে এই সরকার যদি চায় তাহলে এটা তো শুনছিলাম বিভিন্ন সময় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের পরে দেশের বাইরের বড় দেশগুলো বাংলাদেশের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, প্রভাব ফেলতেছে, নির্বাচনেও এক ধরনের প্রভাব আছে, আবার আপনাদের যে নানা ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রেও এক ধরনের প্রভাব ফেলছে। এটি কি তার মধ্যে দিয়ে প্রমাণ হয় যে আসলে এই আমেরিকা কিংবা বড় রাষ্ট্রগুলো বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টাতে খুব বেশি প্রভাব ফেলেছে? সর্বক্ষেত্রে না, সর্বক্ষেত্রে ডেফিনেটলি না, কিছু কিছু জায়গায় হয়তো প্রভাব রেখেছে। যেমন ধরুন ট্রেড নেগোসিয়েশন যেহেতু আমার পার্ট না, বাট যেটা আমি উপলব্ধি করেছি, ট্রেড নেগোসিয়েশন একটা বড় ধরনের চাপ ছিল। ফরেন পলিসির ক্ষেত্রে ওই ধরনের চাপ ছিল না। ফরেন পলিসির ক্ষেত্রে যেটা আমি বলবো যে যেই ওরিয়েন্টেশন আমাদের ছিল, ওই ওরিয়েন্টেশন ওয়াজ নট অ্যাকসেপ্টেবল টু দি জেনারেল পাবলিক। সেটা কিরকম ছিল স্যার? সবকিছু দিল্লি কেন্দ্রিক, এটা কি অন্তর্বর্তীকালীন সরকার সময় বলছেন না তার আগের কথা? তার আগের কথা বলছি। ওকে। সো দিল্লি কেন্দ্রিক, এবং যেভাবে এই রক্তক্ষয়ী প্রোগ্রামটা হয়েছে, যেটা হয়েছে, তারপরে তো দিল্লি কেন্দ্রিক কিনা এটা তো ক্লিয়ার। আর কোনো দেশে নাই, সবাইকে ওখানে উঠছে, ওখান থেকেই তারা সমস্ত কিছু পরিচালনা করছে, টাকা পয়সা ওখানেও নিয়ে গেছে, বাইরেও নিয়ে গেছে। তো এটা দিল্লি কেন্দ্রিক, এতে কোনো সন্দেহ আছে? এখন কি মানুষ বলবে এটা আমেরিকা কেন্দ্রিক? বলতে পারে, কেউ তো মানা করেনি এটাকে, আমেরিকা কেন্দ্রিক তো আগেও শুনতাম। আপনি তো হট সিটে ছিলেন, আপনার কাছে কি মনে হয়? আমি আমেরিকা কেন্দ্রিক মনে করি না। আমি আমেরিকা কেন্দ্রিক এই জন্য মনে করি না যে আমেরিকার সাথে কি চুক্তি হয়েছে আমাদের? একটা চুক্তি হয়েছে, বাণিজ্য চুক্তি। আর কি হয়েছে? আর তো কোনো চুক্তি হয়নি। এখন যদি আপনি বলতে পারেন অমুকে আমেরিকা পন্থী, সে তাকে অমুক জায়গায় বসানো আছে, দ্যাটস এ ডিফারেন্ট পারসেপশন। ওটা আপনার পারসেপশন, আমার পারসেপশন। হ্যাঁ, যদি এখন ওই চুক্তির মধ্যে থেকে আমেরিকা কোনো কিছু চাপিয়ে দিতে চায়, আমেরিকা চাপিয়ে দেবে কি? আমেরিকার পলিসি ইজ ভেরি ক্লিয়ার। তার পলিসি হচ্ছে তুমি অ্যান্টি চায়না হয়ে যাও, তুমি অ্যান্টি ইন্ডিয়ান কিনা, তুমি অ্যান্টি বার্মা কিনা, তুমি অমুক কিনা, আই এম নট বদার্ড। আমেরিকার পলিসি, আমেরিকার কম্পিটিশন হচ্ছে উইথ চায়না ওয়ার্ল্ড ওভার। এই জন্য কি অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় চায়না, জাপানের ইনভেস্টমেন্ট বাদ দিয়ে কোরিয়ার দিকে যাওয়া এক ধরনের প্রবণতা ছিল? কোরিয়ার দিকে তো আগে গিয়েছে। সেটা কি আরো কোরিয়ার দিকে তো আগে গিয়েছে। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন, কেন আপনারা একদিনের সবাই একটা বিদায় হলো না কিংবা বিদায় নিলেন না?
এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, যেদিন নির্বাচিত সরকার শপথ নেবে ওই দিন আপনারা ডিজলভ হয়ে যাবেন, এটা তো প্রক্রিয়া। তো অনেকে আগে চলে গেল দেশের বাইরে। তারা তো উপদেষ্টা ছিল না, তারা উপদেষ্টা ছিল চিফ অ্যাডভাইজার, এবং দে আর ব্রড অ্যাজ এ টেকনোক্র্যাট। তাদের সাথে কি চুক্তি হয়েছে, কীভাবে হয়েছে, তো ওটা আমি বলতে পারবো না। আমাদের তার বাইরে যাওয়ার কোনো উপায় নেই, আমরা তো দেশের মধ্যেই আছে, আর যাবোই বা কেন, মাই কান্ট্রি। স্যার, আমলারা আপনাদের কতটুকু ভুগিয়েছে? আমাকে ভোগায়নি, আপনি আমাকে চেনেন, আর আমি তো নতুন না, আমি ইলেকশন কমিশনে 5 বছর ছিলাম, তারপরে সিভিল সোসাইটির সাথে ছিলাম, যেহেতু মোস্ট অফ দি